কতগুলি নৈতিক প্রশ্ন আমাদের এখন তুলতে হবে। মুক্তি বাহিনী যেটা গঠিত হয়েছিলেন, জেনারেল উসমানী যারা অধিনায়ক ছিলেন, তার বাইরে একটা বাহিনী গঠন করা হয়েছিল। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে, যেটাকে বলা হতো BLF, বেঙ্গল লিবারেশন ফোর্স। এটার কমান্ড ছিল কোথায়? ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে। এটাকে বাংলায় সহজ করে নাম দেওয়া হয়েছিল মুজিব বাহিনী। এটার কাজ ছিল কি? প্রবাসী গঠিত বাংলাদেশ সরকার, যেটাকে অস্থায়ী বাংলাদেশ সরকার বলা যায়, আমরা তো প্রবাসী বলবো না, অস্থায়ী বাংলাদেশ সরকারের বিরোধিতা করা। এবং যুদ্ধ শেষ হলে তারা মনে করেছেন এই যুদ্ধের প্রতি দীর্ঘস্থায়ী হলে এখানে কমিউনিস্ট লোকজনের আধিপত্য বাড়বে এবং সেটাকে রোধ করতে হবে। এই সমস্ত ট্রেনিং এগুলি উচ্চ পর্যায় থেকে এসেছে। ভারতের গোয়েন্দা বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল উবানের নেতৃত্বে গঠিত হয়। এই সমস্ত বিষয়ে আমাদের দেশে এক ধরনের ধোঁয়াশা রোমান্টিকতা আছে। আহমদ শফীর মধ্যে কোনো রোমান্টিকতা ছিল না। মূল কাহিনীটা ছিল বাংলাদেশের স্বাধীনতার উপরে ক্রমশ ভারতীয় নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এই বাহিনী তারা করেছিলেন। কিন্তু তারা করলেই তাদের উদ্দেশ্য সফল হবে এই কথা আমি বলছি না। এই জিনিসটা মনে রাখা দরকার। তা আহমদ শফীকে নাম লিখতে দেওয়া হয় না, কারণ তখন আওয়ামী লীগের এমপিদের কাছ থেকে সার্টিফিকেট না নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হতো না। যারা ঢুকেছে তাদেরকে ভুয়া সার্টিফিকেট নিয়ে ঢুকতে হয়েছে। মানে আমি চিনি ছেলেটা বামপন্থী নয়, আহমদ শফী ঢুকতে পারেন না। তিনি কি করেছেন? তখন স্বাভাবিকভাবে লেখক হিসেবে তিনি কলকাতায় গিয়ে সাংবাদিকতা শুরু করেছেন। কমরেড মুজাফফর আমাদের আশ্রয় পেয়েছেন। তিনি 28শে জুলাই, যেদিন তিনি মারা গেছেন 30 বছর পরে, 1971 28শে জুলাই তার বইটা বেরিয়েছিল, নাম জাগ্রত বাংলাদেশ। এইটাই আমি তার মুখে শুনেছি। এটা তো মুক্তধারার চিত্তরঞ্জন সাহা এটা প্রকাশ করেছিলেন। নাম ছিল স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ। এটা ছিল বাংলা ভাষায় ছাপা প্রথম বই মুক্তিযুদ্ধের সময়। তাতে 4খানা প্রবন্ধ ছিল, সেই বই এখনো আছে। তাতে যে রাষ্ট্র কল্পনাটা কি ওর মধ্যে আছে। আহমদ শফী জন্মেছিলেন ব্রিটিশ আমলের শেষ দিকে, 1942 কি 43 সনে। আমাদের জন্মসন নিয়ে হলফ করার কিছু নাই, 1-2 বছর কিছু আসা যায় না। তারপরে তিনি বড় হয়েছেন পাকিস্তান আমলে। জিন্নার মরণে তিনি একটা কবিতাও লিখেছিলেন। জিন্নার মরণে কবিতা কে লেখে নাই? বেগম সুফিয়া কামাল থেকে শুরু করে আবুল ফজল নাটক পর্যন্ত লিখেছেন। আবুল ফজলের ছেলেরা এখন তাদের দেশপ্রেমের ঠেলা ওটা লুকাতে ব্যস্ত। 1948 সালে কায়দা বই লিখেছেন না, লুকানোর কোনো দরকার ছিল না। এইটা হচ্ছে ইনফিরিটি কমপ্লেক্স আমাদের বুদ্ধিজীবীদের। আবুল মোমেনকে আপনি এখন বলেন, যিনি কিছুতে এটা প্রকাশ করতে চান না, হয়তো প্রকাশ করেই ফেলেছেন এর মধ্যে। আমি কথা বলছি, তিনি তার বাবা নিয়ে 2003 সনে আবুল ফজলের যখন 100 বর্ষ উদযাপিত হয়, বাংলা একাডেমি একটা আলোচনা সভা ডেকেছিলেন। সেখানে আলোচক হিসেবে আমাকে ডাকা হয়েছিল। তা আমি সেখানে দেখিয়েছিলাম যে আবুল ফজলের ছেলে আবুল মোমেন তার বাবার উপর জন্য অনির্বাণ শিকা টাইপের একটা বই লিখেছেন। নামটা আমি পুরোপুরি ভুলে গেছি, শিকার নামটা আছে। তিনি লিখছেন কি, 1966 সনে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণার পর আমার বাবা আর পাকিস্তানের কোনো পুরস্কার গ্রহণ করেননি। কিন্তু আবুল ফজলের একটা বই আছে 1974 সনে প্রকাশিত, নাম লেখকের রোজ নাম চা, ওইটাও ছেপেছেন মুক্তধারা চিত্তরঞ্জন। সেখানে আছে, উনি বলছেন জুলাই মাস মাঝামাঝি হবে, আমি গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম, আবুল ফজল বলছেন রেডিওতে ঘোষিত হলো আমি আদমজি পুরস্কার পেয়েছি। এটা 67 সন। তাহলে আবুল ফজলের ছেলের কথা তার আবুল ফজলের কথা মিলছে না, এটা আমি পয়েন্ট আউট করলাম। তখন সবিউল আলম সাহেব সভাপতিত্ব করছিলেন, সেটাও তাদের বাড়ির লোক। ওই বই এখন খুঁজলে আর আবুল ফজলের ছেলে কাউকে দিতে চায় না। আমি চাই আমাদের বুদ্ধিজীবীদের এই হিসেব দশা। এরা কেন বলছি, আহমদ শফীকে তারা সহ্য করতে পারে না। বাংলাদেশের বুদ্ধিজীবীদের যে অংশ এখন পলায়ন করেছে, আংশিক গা ঢাকা দিয়েছে এবং বিদেশে গিয়ে ইউটিউব চ্যানেল খুলে বর্তমানের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, এরা আহমদ শফীকে কেউ সহ্য করতে পারত না। আহমদ শফীকে তারা এক ধরনের বর্জ্য পদার্থ মনে করেছিল। কিন্তু আমি দেখি বাংলাদেশের একজনই নৈতিক অভিভাবক ছিলেন আহমদ শফী বুদ্ধিজীবীদের মধ্যে। তিনি আহমদ শফীর প্রতিটি কথাই আমি দেখি এখন সত্যি পরিণত হচ্ছে, কখনো আগে কখনো পরে। এর মানে এই নয় যে উনি ফেরেশতা ছিলেন বা উনি কোনো ভুল করতেন না, তা নয়। একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে একটা দেশের সাথে নিজের প্রাণকে মিশিয়ে দেয়, কত প্রাণ হলো বলিদান। আহমদ শফী বহু আগে নিজেকে বলিদান করেছেন বোঝার জন্যে। এইটা বোঝার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। তার প্রত্যেকটা লেখায়, আমি একটা লেখা তার সংগ্রহ করেছিলাম 1977 সনের লেখা, জিয়াউর রহমান সাহেব তখন জীবিত। এই বইটা সরকার, সামরিক সরকার বাজেয়াপ্ত করে সবগুলো কপি টিএসসি থেকে নিয়ে গিয়েছিল। নাম ছিল ইনোকিউয়াস, নির্দোষ বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। সেইটাই বেহাত বিপ্লব নামক বইয়ের মূল প্রবন্ধ হয়েছে, পরবর্তীকালে আমরা উদ্ধার করে বেরিয়েছি। সেইটা আমি আপনাদের এখনো বলি তরুণদের বোঝার জন্য। এখন যে প্রবণতা আমাদের হয়েছে,
সেটা মোটামুটি সেখানে পুরোপুরি ভাষা তিনি বর্ণনা করেছিলেন। তা আমসরা একসময় বলেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল একটি সেন্টিমেন্টাল মূল্যায়ন। ওই প্রবন্ধটা আরো মজার। আমসরা বলছেন যে আমার যদি ক্ষমতা থাকতো আমি আসম আব্দুর রব, সিরাজুল আলম খান, মেজর জলিল এদেরকে খুন করতাম। ওখানে লিখছেন কেন খুন করতাম, বলে এরা আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট করেছে। ওই প্রবন্ধে আছে যা বলে আমি নিজেও নষ্ট হয়েছি। এবং এই ভিতরের মধ্যে তিনি যে লিখেছেন, অর্থাৎ একটা দেশের রাজনীতি সম্পর্কে কত গভীর জ্ঞান থাকলে সেটা বলা যায়। উনি বলছেন এই জাতীয় সমাজতান্ত্রিক দলের পত্রিকা গণকণ্ঠে আমি লিখেছি, কাজ করেছি। আশা করেছিলাম কি যে শেখ মুজিবের বিরুদ্ধে তাকে জিজ্ঞাসা, আচ্ছা সফা সাহেব আপনি যে জাসদ করেছিলেন এই জন্য আপনি কি অনুতপ্ত বোধ করেন? 96 সন থেকে তাকে সাক্ষাতের একজন বলেছেন, উনি বলেন না, মোটেও অনুতপ্ত বোধ করি না। আমি জাসদের আশ্রয় নিয়েছিলাম একটি উদ্দেশ্যে, শেখ মুজিবের বিরোধিতা করবো বলে, কারণ আমার মাথা থেকে ছাতা দরকার। বলে আমি কোনো জাসদ করতাম না, আমি মুজিব বিরোধিতা করতাম। সত্যি কথাই উনি লিখেছেন, এটা আপনারা পড়লেই বুঝবেন যে দেশকে ভালোবাসলে যা যা করতে হয় তিনি তা তা করেছেন। উনি বলে আমার আর কি করা ছিল না, একমাত্র লোক যিনি 1972 সনে কলকাতা থেকে ফিরেছেন জানুয়ারি মাসেই, ফিরে তিনি দেখলেন এদেশে তো কোনো কিছু ঠিকভাবে চলছে না। এই যে সংবিধান গ্রহণ করলো, তখন আমসভা নিরন্তর এই সংবিধানের বিরোধিতা করেছেন। যেমন বুদ্ধিবৃত্তির নতুন বিধান নামক বইটা গণকণ্ঠ পত্রিকায় 17 সংখ্যায় ধারাবাহিকভাবে বের হয়েছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে। এটা তারপরে বই আকারে বের হয়। সেই বই শুরুতেই বলছিলেন আমরা এমন সময়ে বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। সেই বইতে তিনি বলেছিলেন সেই বিখ্যাত কথা, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আমার সাথে বহু আলোচনা তিনি বলেছেন, এটা কার উদ্দেশ্য করে বলেছিলেন? তিনি বলেছিলেন রেহমান সোবহান, আনিসুর রহমান, নুরুল ইসলাম এদেরকে লক্ষ্য করে। এরা যে বড় বড় বাগাড়ম্বর করছিলেন বাংলাদেশকে তারা সমাজতন্ত্র করে ফেলবেন, তারা তো সমাজতন্ত্রের সহ জানে না। আর এখন আমার লাগছে এখন তো এদের জানাজা পড়া দরকার। কালকে দেখলাম সিপিবির নেতা, তাহলে বাসদের 2 শাখা 3 শাখায় বলা যায়, একটা জাসদ যেখানে মোশতাক হোসেন বসে আছে ওখানে, এরা সকলেই বিলাপ করতেছে 1972 সনের সংবিধানে 4 মূলনীতি তাদের রক্ষা করতে হবে। অর্থাৎ এই যে মানুষ যখন মর্ম হারিয়ে, এই যে মানুষ মুখে একটা মনে একটা, তারা তো কিছুই জানেন না দেশের মধ্যে কি হয়েছে। এখন দেখা যাচ্ছে তারাই হয়েছে একমাত্র আওয়ামী লীগের যাকে বলা হয় প্রতিনিধি এখানে। অর্থাৎ তারা 72 সনের 4 মূলনীতি রক্ষা করবেন, কিন্তু আপনার এটি তলা ভিন ঝুড়ি হয়ে গেছে দেখ, সেটি কিন্তু তাদের মনে কথা নেই। এবং দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটাও তারা বলতেন অক্ষম। তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে, অথচ তাদের যদি একটি প্রশ্নের উত্তর তারা কেন কখনো দেন নাই। 1971 সনের এপ্রিল যে ঘোষণাপত্র, আপনারা যেটা জুলাই সনদ বলছেন এটাকে আমি এপ্রিল সনদই বলি, সেটাতে কি লেখা ছিল? আমরা একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে যাচ্ছি, এই রাষ্ট্রের মালিক হবে জনগণ। এখানে জনগণের মধ্যে যে 3টি মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র হবে, এছাড়া আর কোনো ম্যানিফেস্টো ছিল না। পাকিস্তান সেনাবাহিনী আমাদের এখানে আক্রমণ করেছে, তার আগে পাকিস্তান ইলেকশনের মধ্যে আমরা জিতেছি, আমাদের ইলেকশন হওয়ার সত্ত্বেও তারা সংসদের অধিবেশন ডাকেনি ইত্যাদি 6 বার বলার পরে বলছে বাংলাদেশের জনগণের জন্য আমরা এমন একটি প্রজাতন্ত্র করব যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বিরাজ করবে। এই ছিল প্রজাতন্ত্রের একমাত্র মূলনীতি। তো সেইটা কেন 72-এর সংবিধানের কোথাও রইল না? এখন যারা বামপন্থার এইরকম যে আত্মহত্যা, এটা আমরা সব বুঝতে পেরেছিলেন। যদিও শব্দ হিসেবে তিনি বলছিলেন আমি বামপন্থীদেরই ভোট দেবো। একবার মজা আছে, তার একটা মজার ভোট ছিল, আমি ছাতা হাতে নির্মল সেনকে ভোট দেবো। আমার সব একবার একটা প্রবন্ধ লিখেছিলেন এই নামে, নির্মল সেন নাম কবাস্তে দাঁড়িয়েছিলেন। এই যে বামপন্থার ঐতিহাসিক বিপর্যয় বাংলাদেশে হয়েছে, এর কারণ হচ্ছে বামপন্থা এখানে রাজনীতি করে নাই। ফারুক ওয়াসিদের একটা কথা অতি মূল্যবান, বামপন্থা 1946 সনে তেবাগ আন্দোলন করেছে, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে পিছিয়ে গেছে। একই ঘটনা বামপন্থা করেছিল। আমরা তো ঐতিহাসিকভাবে বামপন্থার প্রতি অঙ্গীকারবদ্ধ যারা ছিলাম, আমাদেরকে বারবার তারা হতাশ করেছে। যেমন একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে, 1939 সনে যখন দ্বিতীয় মহাযুদ্ধ ঘোষিত হলো, তখন ইংরেজদের বিরুদ্ধে জার্মানির যুদ্ধ হবে। ভারত কি করবে? ভারতের সাথে কোনো আলোচনা না করে, কংগ্রেসের সাথে আলোচনা না করে ইংরেজ সরকার ভারতকে যুদ্ধে অংশ করেছে। তখন কংগ্রেস নীতি নিল যে এর প্রতিবাদে আমরা প্রাদেশিক সরকার থেকে পদত্যাগ করব, যেহেতু আমাদের সাথে আলোচনা না করেই ভারতকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
তখন মোহাম্মদ আলী জিন্নাহ বলে এটাকে নাজাত দিবস হিসেবে পালন করা শুরু করলেন, যে কংগ্রেস সরকারগুলি পদত্যাগ করছে। 7টি প্রদেশে কংগ্রেসের সরকার ছিল আর কয়েকটা জায়গায় কোয়ালিশন সরকার ছিল। তারপরে তারা কি করলো, যুদ্ধের সময় বলল ভারত ছাড়ো আন্দোলন করব, এবং তাদের সবাইকে 42 সনের আগস্ট মাসে ইংরেজ সরকার জেলে পড়লেন। এটার সাথে তুলনা করার জন্য আপনাদের বলছি আর একটা ঘটনা। ইসরায়েল এই সময় কি করছিল, 1923 সন থেকে অ্যাকচুয়ালি 20 সন থেকে ইংরেজরা প্যালেস্টাইনের উপর দখল পেয়েছে লিগ অব নেশনসের সূত্রে, ওইটাকে বলে ম্যান্ডেট। এটা লিগ অব নেশনস গঠন করে বৈধতা দেওয়া হয়েছে 23 সন থেকে। তো ইংরেজদের অধীনে তখন দুটো এক্সিকিউটিভ হয়, আরবদের একটা এক্সিকিউটিভ থাকে আর ইংরেজরা একজন হাই কমিশনার নিয়োগ করে, আর ইহুদিদের একটা এক্সিকিউটিভ হয়। যখন 1939 সনে যুদ্ধ ঘোষিত হলো, তখন ইহুদিরা কি করবে, ইহুদিরা বললো আমরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করব আগে, কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে যদি জার্মানির বিরুদ্ধে যুদ্ধটা শেষ হয়। 1945 সনে ঠিক তারা সেটাই করলো, এবং সেইভাবে তারা ইংরেজরা চলে যাওয়ার আগেই তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। এইভাবে 1948 সনের 14 মে তারিখে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল, ইংরেজরা যখন তাদের ম্যান্ডেট জাতিসংঘের হাতে দিয়ে দিল। আমি তুলনা করতে বলছি, ওদের প্রস্তুতি, ইসরায়েলিদের প্রস্তুতি ছিল, ওরা বলে যে যখন যুদ্ধ চলছে তখন মনে করব ইংরেজরা আমাদের বন্ধু, জার্মানি আমাদের শত্রু। জার্মানি যে পরাজিত হবে তখন মনে করবো ইংরেজরা আমাদের শত্রু। এবং তারা এখনো বলে এটা আমাদের ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম ছিল, প্যালেস্টাইনে তাদের অধিবাসের ভিত্তিতে তারা একটা রাষ্ট্র করবে। আমরা কিন্তু সেই জিনিসটা করতে পারিনি। আমি বলতে চাচ্ছি ইতিহাসে হিস্ট্রি মানেই হচ্ছে তারিখ, সময়। আমাদের বামপন্থারা ঐতিহাসিকভাবে সাড়া দিতে ব্যর্থ হয়েছে। এই কথাটা এই জন্য বললাম যে আহমদ ছফা তার প্রথম রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বামপন্থীদের সাথে। তিনি কমিউনিস্ট পার্টির অধীনস্থ বা সম্পর্কিত কৃষক সমিতির নেতা, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে তিনি জাসদের প্রতি আকৃষ্ট হয়েছেন একবার, কিন্তু তার একটাই ধ্রুব ছিল যে দেশের স্বাধীনতা এবং দেশের সমৃদ্ধি। সেই লক্ষ্য থেকে তিনি কখনো বিস্তৃত হন নাই। আপনাদের দুটো প্রবন্ধের কথা বলে আমি শেষ করি। 1972 সনে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইয়ের নাম হলো হে স্বদেশ, লেখালেখি দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক। এবং পরবর্তীকালে ঢাকার বইমেলাকে কেন্দ্র করে তিনি আনন্দবাজারে যে আগ্রাসন বাংলাদেশের বইয়ের বাজারে, সেটা শুধু তাকেই আমি দেখেছি এই প্রতিবাদের সূচনা করতে, কয়েকজন সাহিত্যিককে নিয়ে। এবং শেষ পর্যন্ত তসলিমা নাসরিন বলে যে একটি ঘটনা, আমরা অনেকে সেটা বুঝে উঠতে পারি নাই। আমাদের বন্ধু সাজ্জাদ শরীফ আমাকে বলেছেন, তাকে বলেছিলেন প্রথম যখন ওই বইটা বের হয়, তার দাঙ্গা সৃষ্টি করার মতো বইটা, তখন সাজ্জাদ শরীফকে ডেকে বলে কি, সাজ্জাদ আমি বইটা পড়েছি, আজ আমার ঘুম হচ্ছে না, তুমি দেখবা যে এটা দাঙ্গা সৃষ্টি করবে। এবং শুধু তাই নয়, এটা ওরা লাখ লাখ কবিতা অনুবাদ করবে। সাজ্জাদ এখনো বলেন, বলে আহমদ ছফার এই কথা অক্ষর করে সত্য হয়েছে। তো বইটার নাম কি যেন একটা, হ্যাঁ বইটার নাম বলতেও লজ্জা লাগে, বুঝতে পারছেন? সেই বই হচ্ছে আহমদ ছফা ভবিষ্যৎবাণী পুরোপুরি সত্য হয়েছে। তসলিমা নাসরিনের পরবর্তী কাহিনী আপনারা জানেন। তসলিমা নাসরিনকে দুইবার ডেকে, এখন আমি শেষ করছি বলে, আনন্দবাজার কেন পুরস্কারটা দিয়েছিল? মানে বাংলাদেশে যেটাকে আমরা ফেসিবাদ বলছি, এটা ভারতীয় প্রবর্তনা ছাড়া এই ফেসিবাদকে শক্তিশালী হতে পারত? দুইটা প্রমাণ দিই। শিবনারায়ণ রায়, অন্নদা শঙ্কর রায়, এই জাতীয় মানুষদের নিয়ে তসলিমার উপরে বিশেষ সংখ্যা বের করেছে দেশ পত্রিকা, আপনারা জানেন। একবার নয়, তাকে দুবার আনন্দ পুরস্কার দিয়েছে। শুধু কি তাই, অধ্যাপক আনিসুজ্জামান পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা করতাম, তাকেও আনন্দবাজার দুবার পুরস্কার দিয়েছে। তাকে ডেকে নিয়ে গিয়ে ভারত সরকারের শ্রেষ্ঠ পুরস্কারের একটা দিয়েছে। এইটা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতির উপরে প্রত্যক্ষ হস্তক্ষেপের একটা অংশ, প্রমাণ। এইসব বিষয়ে আমি দেখছি বাংলাদেশের অন্যান্য সাহিত্যিকদের কোন রকমের মাথা ব্যথাই ছিল না। আমাদের ভারত থেকে কেউ বেড়াতে আসে, তাদের সাথে বসে একটু কয়েক গ্লাস মদ্যপানের জন্য কিরকম থাকতো। আমি যে আহমদ ছফার রাষ্ট্রচিন্তার আমি আওতাটা দেখাচ্ছি। উনি যেমন আব্দুল হক সাহেবকে বলেছেন জাপানের সাথে করো, উনি বলতেন যে ভারতীয় ছায়ার কাছে আমাদের বট গাছের নিচে যেমন ছোট চারা গজাতে পারে না, আপনি পারবেন না। তারপরে জাপান যে একবারে সমস্যা বহুল, আমি সে সমস্যা সংকুল, এটা আমি বলছি না। জাপানের ইতিহাস খুব একটা সুন্দর বা প্রীতিকর ইতিহাস নয়,
জাপান তার পাশের দেশ চীনের উপর যে বর্বরতা চালিয়েছে, জাপান কোরিয়া এবং তাইওয়ানে যা করেছে সেটা দেখলে খুব বেশি এটা উৎসাহব্যঞ্জক মনে হয় না। কিন্তু আমাদের ইতিহাসের কাছে আহমদ সবাই আমাদের যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা ভিত্তিক। কিন্তু ভারত যে বারবার আমাদেরকে উপনিবেশ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে সেটার বিরুদ্ধে অন্য সাহিত্যিকরা আমি কোনো প্রতিবাদ করতে দেখিনি। আমাদের এখানে ওখানের বই যায়, ওখানের বই এখানে আসে, এটা হয়তো কোনো মন্দ ছিল না, কিন্তু সবসময় ওখান থেকে বই আসে, এখান থেকে বই ওখানে যাবে না, ওখানকার সিনেমা আমরা দেবো, এখানকার সিনেমা ওখানে যাবে না। তখন তারা বলে কৌশলে ঔপনিবেশিক যুক্তি দেয়, তোমাদের সিনেমার মান ভালো নয়, তোমাদের বই তো ভালো নয়। ব্যবসার এই যে অসামঞ্জস্য, অসমতা, সেটা সাহিত্যিকদের আওতার বাইরে নয়। সর্বশেষ ঘটনা বলি, যেহেতু ফারুক ওয়াসেম আজকে বক্তৃতা দিয়েছেন, আখতারুজ্জামান ইলিয়াসের কথাই বলি। আখতারুজ্জামান ইলিয়াস যখন অসুস্থ হলেন তখন তাকে আনন্দবাজার পুরস্কার দেওয়া হলো। আহমদ সবার হৃদয় তখন বিদীর্ণ হয়ে গেল, এই পুরস্কার উনি নেবেন কি নেবেন না। আখতারুজ্জামান ইলিয়াস নিজেও লিখেছেন, তিনি অসুস্থ, কলকাতা তার চিকিৎসা হচ্ছে। আখতারুজ্জামান যে চিকিৎসা যে ডাক্তার করেছিলেন তাকে আমি চিনতাম, তার সঙ্গে আমার কথাও ছিল, উনি মারা গেছেন এখন। তো সেই পুরস্কার নেওয়ার জন্য একটা মনোবেদনায় ভুগেছিলেন ইলিয়াস ভাই, কিন্তু সেরকম পুরস্কার তাকে নিতে হয়েছে কেন, বাংলাদেশ তাকে এটুকু সমর্থন করে। আহমদ সবাই তখন বলেছিলেন দেশের লোকজনকে এই যে 2 লাখ টাকা পুরস্কার দেবে, বাংলাদেশে এমনও একজন একটি ফাউন্ডেশনকে নাই, একজন বাংলাদেশের ক্যান্সার রোগী মহান ঔপন্যাসিককে সাহায্য করার জন্য তাকে আনন্দবাজারের টাকা নিতে হলো। আহমদ সবাই এটাকে পরাজয় হিসেবে দেখেছিলেন, কারণ এই আনন্দবাজার যদি ইনোসেন্ট হতো। আনন্দবাজার গল্প বলে আমি শেষ করছি এই কারণে, আনন্দবাজার পত্রিকাটা চালু হয়েছিল কখন? আমরা সকলে এমন ভান করি যেন আনন্দবাজার একটা বনেদি পত্রিকা, এটি নিয়ে কিছু করার নেই। আমি তো অবাক হলাম এখন আব্দুল গাফফার চৌধুরীর কলাম পড়ে, উনি বললেন দেশ একটি অত্যন্ত সুন্দর সাহিত্য পত্রিকা, আমি এটার ভক্ত, আমি এটাতে লিখতে চাই। এরকম দেশ পত্রিকা এবং আনন্দবাজার একই গোষ্ঠীর। দেশ ব্যবহার শুরু হয় 1933 সন থেকে, আর আনন্দবাজার শুরু হয় 1921 সন থেকে। যারা কমরেড মুজাফফর আহমদের বই পড়েছেন, বিশেষ করে কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে স্মৃতিকথা পড়েছেন, সেখানে এটাও দেখবেন যে আনন্দবাজার পত্রিকাটা শুরু হয়েছিল আপনার যখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় কলকাতায়, সেই সময় 1921 সনে এই পত্রিকা প্রথম শুরু হয়। তখন মুজাফফর আহমদরা ছিলেন কমিউনিস্ট পার্টি বা স্বরাজ্য দলের কর্মী প্রকাশ্যে। তারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা না হওয়ার জন্য 1926 সনেও লিফলেট বিলি করতেছিলেন। তখন আনন্দবাজারের একজন প্রতিনিধি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় না গঙ্গোপাধ্যায় এসে ওনাকে বললেন যে আপনারা ভাই মহাপ্রাণ মানুষ, আমরা ছোট লোক। এই সেখান থেকে তারা সাম্প্রদায়িক ছোট ছোট পত্রিকা বের করতেন। এই আনন্দবাজার পত্রিকা শুধু এই দাঙ্গাকে উস্কানি দিয়ে পত্রিকা হিসেবে দাঁড়িয়ে যায়, এবং তারা আর কিছু না পেয়ে তাদের শেষ আশ্রয় হয়, দুর্বৃত্তের শেষ আশ্রয় হয় কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দবাজার কন্টিনিউয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রমোট করেছেন। কারণ আনন্দবাজার পত্রিকা রবীন্দ্র প্রসঙ্গ বলে চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 4 খণ্ড বই আছে, আপনারা দেখেন কিভাবে প্রমোট করেছে রবীন্দ্রনাথকে। এই কথা আপনারা মনে করেন পুরনো কাশ্মীর দিকে লাভ কি? লাভ এই যদি রাষ্ট্রচিন্তা আপনি করতে চান, 1947 সনে দেশটা ভাগ হলো কেন? আমাদের এখানে দেশভাগ নিয়ে কারো চিন্তা নেই, কারণ আমরা তো নতুন দেশ। ওখানে হাহাজার এটা এখনো আছে। যে একটা দেশকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, তাকে দাঁড়াতে হবে একমাত্র সত্যের উপর ভিত্তি করে, আপোষের ভিত্তিতে নয়। আমি সেটা বলি, এই আপোষটা আমরা করতেছি কি জন্যে? এখনো আমাদের সেই রোগ কিন্তু যায়নি। এই যে অতিরিক্ত আনন্দবাজার মুখিতা, ভারতমুখিতা, এটা কিন্তু একটা রোগের প্রকাশ। কথাটা আমি এই জন্য বলছি, অর্থনৈতিক সম্পর্ক বিশ্লেষণ আমাদের তাত্ত্বিকরা করে থাকেন, সমাজতাত্ত্বিক বিচার তো করে থাকেন, কিন্তু সবচেয়ে বেশি গভীর দরকার এটা আমাদের মনোজগতে যে পরিবর্তন আনে, সেটার বিশ্লেষণ ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। আমাদের দেশের সবচেয়ে অনুন্নত শাস্ত্র হচ্ছে সেইটা, মানুষের মনের উপর তার অধস্তন চরিত্র কি প্রভাব বিস্তার করে। শুরুতে বলেছিলাম এই যে আমাদের অতিরিক্ত ইংরেজি প্রীতি, একসময় এটা উর্দু প্রীতিতে পরিণত হয়েছিল কোনো কোনো মুসলমানের জন্য। এবং বাঙালি মুসলমান সম্পর্কে আহমদ সাহেব বিশ্লেষণের ন্যায্যটা হচ্ছে এখানে যে সে নিজে না জানে আরবি, না জানে ফার্সি, কিন্তু এই দুটো ভাষার প্রতি তার সাংঘাতিক পবিত্র ভাব। আমরা আসল সত্যি কথা ইংরেজিটাও শিখি নাই, তার প্রতি আমাদের একটা প্রায় ধর্মীয় পবিত্র ভাব এখন দাঁড়িয়েছে। এটা ব্যবসার নামে, যেমন আমাদের ব্যাংকের চেকগুলো ইংরেজিতে হয়, আমাদের স্কুল কলেজের নাম শুধু ইংরেজিতে হয়। এই যে কিছুদিন আগে মাইলস্টোন কলেজ দেখলেন, আমি শোক প্রকাশ করছি তাদের এই মর্মান্তিক দুর্ঘটনায়, কিন্তু তার নামটাও তো শোক প্রকাশের মতো।
বাংলাদেশ এই যে ক্যাম্ব্রিয়ান, এই যে হারভেস্ট, এই আপনি জানেন এই যে একাধিক হচ্ছে, কিন্তু আপনাদের কোনো চিন্তা আছে আপনি কি কখনোই স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবেন এই মানসিকতা নিয়ে? মনে হতে পারে এর সাথে কি সম্পর্ক। এটা দেখতে পেরেছিলেন যারা, আহমদ সাহেব তাদেরই একজন। এই যে আপনি যদি এটাকে কোনো সমস্যা মনে না করেন, যদি দেখতে না পারেন, যদি মনে করেন আমি অবান্তর বকছি, তাহলে বুঝতে পারছেন আপনার আর আমার দূরত্ব যোজন যোজন। নতুন রাষ্ট্র করতে হলে এখন শেষ কথা এটাই বলি, এই যে নতুন সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কি ভাবছেন? আমি আর এই সরকারের কথা বলছি না, নতুন যেটা আসবে নির্বাচনের মাধ্যমে হোক অথবা অন্য কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হোক, তো তারা কি করবেন? তারা লেখাপড়া যে সরকার 2 টাকা খরচ করেন সেটাই তো করবেন। তারা কেউ কি বাংলাদেশে বলতে পারবেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ইংরেজি মিডিয়ামে পড়া হবে না? বাংলাদেশের ভাষা যতই দরিদ্র হোক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলায় পড়ানোর মতো সামর্থ্য আমাদের আছে, কিন্তু সেটা আমরা ব্যবহার করছি না। আর আমাদের সাহিত্যিকরা শুধু বাংলা একাডেমিতে আর পিআইবিতে গিয়ে কি তাদের পেট ভরবে? তারা তো 2টো বই লিখে ভাত খেতে পারতো। যদি ব্যবসার কথাও বলেন, একটা জাতীয় অর্থনীতি গড়ে উঠতো, সেটা বোঝারও আমাদের সক্ষমতা নাই। আর যদি ইংরেজি না পড়লে হয়, ইংরেজিতে অনুবাদের ব্যবস্থা করেন, সেটাও করবেন না, তাহলে আপনি শক্তিশালী রাষ্ট্র করবেন কিভাবে? এটা হচ্ছে মূল কথা। ফারুক আসিফ আজকে অনেকগুলো মুখস্থ কথা বলেছেন, মনে হতে পারে আপনাদের, তার মধ্যে একটা গভীর তাৎপর্যমূলক কথা আছে। আন্তোনিও গ্রামসের থেকে ধার করা এই কথা হচ্ছে হিস্টোরিক্যাল ব্লক। এইটাই আমার শেষ বক্তব্য। কোনো ব্যক্তি একা সমাজ বদলাতে পারে না, এমনকি কোনো শ্রেণীও একা বদলাতে পারে না। আমরা মার্কসের সূত্রে শ্রেণী সংগ্রাম কথাটার জনপ্রিয়তা জানি, কিন্তু মার্কস যে কথাটা পুরোপুরি বলেন নাই, সেটা আন্তোনিও গ্রামসে সম্প্রসারিত করে বলেছেন যে একলা সমাজ বদলানো যায় না। মানুষ হচ্ছে সেই প্রাণী যাকে কবর দেওয়া হয়। আমরা মনুষ্য শব্দটার নামে, আমি সম্প্রতি আপনাদের কোন 2 বক্তৃতায় বলেছি, হিউম্যান শব্দের অর্থ হচ্ছে যাদেরকে কবর দেওয়া হয়, দোজ হু আর ব্যারিড। এই হিউ শব্দের অর্থ হচ্ছে পোস্টমাসের যে হিউ আছে সেই হিউটাই, পোস্ট হিউমাস, মৃত্যুর পরে যাকে কবর দেওয়া হয়। এই জন্য মানুষ জানাজা পড়ে, মানুষ সমাধি নির্মাণ করে, মানুষ পিরামিড বানায়। তার মানে মানুষ সামাজিক জীব, একলা আপনি মানুষ হতে না। এই জন্য ইংরেজিতে মানুষকে সাবজেক্ট বলে। সাবজেক্ট মানে যে অপরের অধীন। আমাদের এই যে বামপন্থী বন্ধুরা যারা 4 দফার জন্য ভাবছেন, তারাই লাফালাফি করে বলেছে আমাকে, আমরা কার প্রজা? আমাদের দেশকে কেন প্রজাতন্ত্র বলা হয়? এই দেশের অবসরপ্রাপ্ত অধ্যাপকদের যদি এই দশা হয়, সেই দেশ নিয়ে আমি কি রাষ্ট্র গঠন করবেন? প্রজাতন্ত্র শব্দের অর্থ সে বুঝতে পারতেছে না, সে বলছে আমরা কার প্রজা? প্রজাতন্ত্র মানে, প্রজা মানে হচ্ছে সাবজেক্ট, যে আইনের অধীনে আসে, কোন রাজার অধীনে নয়। এই যে বিমূর্ত চিন্তাটা আমরা ধরতে পারছি না। মানুষকে কবর দেওয়া হবে, মানুষকে হিউম্যান বলা হয়, হিউম্যান রাইটস বলা হয়। এমনি আমরা ম্যান এন্ড উম্যান, কিন্তু টুগেদার আমরা হিউম্যান। তো বাংলাদেশে একটা রাষ্ট্র গঠন মানে হচ্ছে বাংলাদেশের মানুষকে উপলব্ধি করা যে আমাদের একটা হিস্টোরিক্যাল ব্লকের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, একলা স্বাধীন হইনি। মানে বাংলাদেশে এই যে লেনিন এটাকে সুন্দর করে বলছেন কৃষক শ্রমিকের ঐক্য। গত আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, দেখেন এখানে কত শ্রমিক প্রাণ দিয়েছে, 282-ও বেশি। এখানে যাদেরকে আমরা পথ শিশু বলে, তারা প্রাণ দিয়েছে। ছোট ব্যবসায়ী 124 জন, আজকের একটা হিসাবে দেখলাম। শুধু ছাত্ররা প্রাণ দিয়েছে, এটা একমাত্র সত্য নয়। মানে হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল ব্লক। এই ফ্যাসিবাদের দঙ্গল উৎখাত করার জন্য মানুষ যে লড়াই করেছে, সে তো শুধু একটা দল বা একটা শ্রেণী নয়, সবাই করেছে। পাকিস্তান আন্দোলনে তাই হয়েছিল। আমরা বলি না বাঙালিরা সবাই জোট হয়, উজ্জগতি চলে, হিকমতে চীন, হুজ্জতে বাঙ্গাল। 47 সনে এটা দেখেছেন আপনি। মুসলিম লীগ ঘটনাচক্রে তখন শতকরা 100 জন ভোট দিতে পারতো না, 15-17 জন ভোট দিতে পারতো 46 সনে। সেইখানে মুসলিম লীগ যে পরিমাণ আসন পেয়েছিল, 1970 আওয়ামী লীগ অত আসন পায়নি সংখ্যা হিসাবে। তার মানে ঐক্যটা তখনও দৃঢ় ছিল, এরপরও দৃঢ় ছিল। এই জুলাই অভ্যুত্থানের ঐক্য যে এখন ভেঙে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ এখন শ্রেণী সংগ্রাম তীব্র হয়েছে। আর বেশি বলার দরকার আছে? আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।